নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণ চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় নিম্ন আদালত শিয়ালদা কোর্টে মুখ্য অভিযুক্ত সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হয়েছে, যেটা বিচারক ঘোষণা করেছেন যাবজ্জীবন কারাদণ্ড। আপনারা জানেন, গত শনিবার বিচারক ওকে দোষী সাব্যস্ত করেছিলেন। শাস্তি ঘোষণাটা বাকি ছিল, উনি জানিয়েছিলেন সোমবার দিন শাস্তি ঘোষণা করবেন। তো সেই অনুযায়ী শাস্তি ঘোষণা করেছেন। তো যেটা হচ্ছে গিয়ে অনেকেরই দাবি ছিল, নিজের তার পরিবারেরও দাবি ছিল যে সঞ্জয় রায় মুখ্য অভিযুক্ত যাতে ফাঁসি হয়, কিন্তু বিচারক ফাঁসির আদেশ দেননি, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এবং বিচারক বলেছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় যে এটাকে ফাঁসি দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই জানেন, আমি দুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে সঞ্জয় রায়ের সম্ভবত ফাঁসি হবে না, ফাঁসি কাটে ও ঝুলবে না, এই কথা আমি বলেছিলাম। যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এর যদি নিম্ন আদালত ফাঁসির সাজা দেয়ও, সেটা বাতিল হয়ে যাবে। তার কারণ যেটা আমি বলেছিলাম, কারণ সিবিআই ইনকোয়ারিতে অনেক কিছু ধোঁয়াশা থেকে গেছে বা অনেক কিছু তালগোল পাকিয়ে দিয়েছে। এর ফলে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যখন কোনো মামলা ফাঁসির জন্য যায়, আপনারা জানেন ভারতবর্ষে প্রচুর আদালত ফাঁসি দেয়, কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ওগুলো বাতিল হয়ে যায় বা রদ হয়ে যায়। তার কারণ হচ্ছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যখন কোনো মামলা যায়, সেটা বিচারকরা যদি একদম 100% স্যাটিসফাইড না হয়, তাহলে কিন্তু কাউকে মৃত্যুদণ্ড দেয় না এবং দেওয়া উচিতও নয়, কারণ একটা মানুষের জীবন কেড়ে নেওয়ার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে কিন্তু যদি বিচারকরা সেইভাবে কোর্ট যদি স্যাটিসফাইড না হয়, তাহলে কিন্তু ফাঁসির সাজা বহাল রাখেন না, বাতিল করে দেন। তো এক্ষেত্রে কিন্তু সিবিআই ইনকোয়ারি থেকে প্রথম থেকে যেভাবে তালগোল পাকিয়ে দিয়েছে, ইনকোয়ারি করতে গিয়ে এত বড় সংস্থা ভারতবর্ষে নাকি সর্বোচ্চ সংস্থা, যদিও আমি তো এখন মনে করি না, আমি কথায় কথায় সিবিআই ইনকোয়ারি বিরোধিতা করি। তো যারা সিবিআইকে কথায় কথায় ডেকে আনেন, বিশেষ করে বিকাশবাবু, শুভেন্দুবাবু, ওনারাই বলতে পারবেন কেন সিবিআই এই ধরনের ইনকোয়ারি করে। তো যেভাবে তালগোল পাকিয়ে দিয়েছেন বা সুপ্রিম কোর্টে গিয়ে এক কথা বলেছেন, এক ধরনের স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব সিবিআই সূত্র মারফত কথা বেরিয়েছিল, তার বেসিসে একটা জিনিস কি হচ্ছে, নির্যাতিতার পরিবার বা অনেকেই মনে করেছে যে এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে, লার্জার কনস্পিরেসি আছে। তাহলে সিবিআই এই ধরনের একটা যদি মার্কেটে ছেড়ে দেওয়া কথা, তাহলে সিবিআইকে ইনকোয়ারি করে ওটা বের করতে হতো যে আর কারা জড়িত আছে বা লার্জার কনস্পিরেসি কী আছে। বা সিবিআই সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে এটাও বলেছিল সিবিআইয়ের আইনজীবী, যে একটা ক্রাইম সিন অল্টার হয়েছে, তো সেটাও খুঁজে বের করা উচিত, তাহলে কোনটা ক্রাইম সিন ছিল। তো সেগুলো না করে এত কিছু প্রশ্নকে যদি আপনি ক্লিয়ার উত্তর না দিয়ে কাউকে শাস্তি ঘোষণা করতে চান, তো তা যা হওয়ার তাই হবে, সেটাই হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে সিবিআই কি যেভাবে ইনকোয়ারি করেছিল, তাতে কি এই ধরনের শাস্তি কাম্য ছিল? দেখুন, কি শাস্তি কাম্য ছিল বা কি হতে পারতো সেগুলো তো বলা সম্ভব না। তবে একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে, যে সিবিআই কিন্তু প্রথম থেকে যে ইনকোয়ারি করেছিল, তাতে কিন্তু অনেক কিছু তালগোল পাকিয়ে দিয়েছিল। কারণ সুপ্রিম কোর্টে এক কথা বলছিল আর এখানে গিয়ে আরেক কথা আসছিল। তা দ্বিতীয় হচ্ছে গিয়ে, দুজনকে যে অ্যারেস্ট করেছিল, অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষ, যাদেরকে প্রমাণ লোপাটের অভিযোগে অ্যারেস্ট করেছিল, কিন্তু কোনো ধারা দেয়নি। এবার যদি প্রমাণ লোপাটের অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়, তার কি হচ্ছে, তাহলে ওরা কাউকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করেছে, তাহলে তারা কারা বা ওনারা কি প্রমাণ লোপাটটা করেছেন, সেটা কিন্তু সিবিআই বলতে পারেন। তো এখানে তো একটা ডাউট থেকে যায়। তো সাধারণ একদম সাধারণ চোখেও বোঝা যাচ্ছে যে এই ধরনের ডাউট থেকে যায়। তো যদি ডাউট কোথাও থাকে, সেক্ষেত্রে কোনো বিচারকই কিন্তু কাউকে মৃত্যুদণ্ড দেবে না। আমি তো বলেছিলাম যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যাবে, এক্ষেত্রে দেখলাম নিম্ন আদালতই স্যাটিসফাইড হয়নি ফাঁসি দেওয়ার জন্য, তাই ফাঁসি দেয়নি। তো সেক্ষেত্রে দেখা যাক, আগামী দিনে নিশ্চয়ই কেসটা হয়তো হাইকোর্টে যাবে, নির্যাতিতার পরিবার বা সঞ্জয়ের পরিবার হয়তো হাইকোর্টে যাবে, সেখান থেকে হয়তো সুপ্রিম কোর্টে যাবে। তো সেখানে কি রায় হয় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের বা নির্যাতিতার পরিবার। এই যে সিবিআই যেটা এই ধরনের কথাগুলো বলেছিল, যে প্রমাণ লোপাট করেছেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তার বেসিসে ওনাদেরও ধারণা হয়ে গেছে যে অনেকেই জড়িত আছে, সেটা সিবিআই খুঁজে বের করতে পারেনি, তাহলে সেটা সিবিআই খুঁজে বের করুক, এই বেসিসে ওরা কিন্তু সুপ্রিম কোর্টে একটা আবেদনও করেছেন, যেটা হয়তো শুনানি হবে। তাতেও বোঝা যাবে যে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারক হয়তো সিবিআইয়ের কাছে ব্যাখ্যা চাইতে পারে যে যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছিলেন এই অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষকে প্রমাণ লোপাটের অভিযোগে, তাহলে তারা কি প্রমাণ লোপাট করেছিল আর আপনাদের কাছে কি প্রমাণ ছিল। বা যদি প্রমাণ লোপাট করেছে, তার তো আরও কেউ হয়তো জড়িতও থাকতে পারে। এরা নির্যাতিতার পরিবার বলছে, ওনাদের যুক্তি তো খুব একটা অমূলক নয়, এটা সঠিক যুক্তি। তো সেই হিসাবে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সিবিআইয়ের কাছে ব্যাখ্যা চায়, সিবিআই কিন্তু আমার মনে হচ্ছে
কালো খাম ছুটে যাবে, কারণ কারুর বিরুদ্ধে কোনো প্রমাণ না থেকে আমার তো মনে হচ্ছে যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই কোনো প্রমাণ জোগাড় করার আগেই ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়েছিল। যদি প্রমাণ থাকতো তাহলে নিশ্চয়ই কোর্টে পেশ করতো, কোনো প্রমাণ পেশ করতে পারেনি, চার্জশিট দিতে পারেনি, তাহলে মানে বিনা প্রমাণে আপনি দুজন লোককে অ্যারেস্ট করে নিলেন, দিয়ে কেসটাকে এদিক ওদিকে এতে এবার কি হবে, সঞ্জয় রায়ের যে আইনজীবী সেও একই কথা বলবে যে তো সিবিআই তো বলে মানে দুজনকে অ্যারেস্ট করেছিল প্রমাণ লোপাটে, তাহলে চার্জশিট দিল না কেন, তাহলে নিশ্চয়ই সিবিআই কিছু ধামাচাপা দিতে চাইছে। তো সিবিআইয়ের ঘাড়ে কিন্তু ভালো মতো এবার দোষ আসবে, এবং সিবিআইয়ের আমার মনে হচ্ছে এইসব প্রশ্নের উত্তর দিতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো দেখা যাক আগামী দিনে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কি হয়, তার জন্য আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো, তার জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে, তাহলেই আমরা জানতে পারবো যে কি হতে পারে। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।